হ্যাঁ, ট্রান্সফরমার পড়ানো হচ্ছিল, ট্রান্সফরমার থিওরি হয়ে গেছিল। হ্যাঁ, ট্রান্সফরমার থিওরি হয়ে গেছিল, তাও আমি একটু রিক্যাপ করি। ট্রান্সফরমারের বাংলাটা জানি কি? রূপান্তরক। কি রূপান্তর করে? এসি থেকে ডিসি না ডিসি থেকে এসি? কোনটাই না। তাহলে রূপান্তর কি? অবশ্যই একটা রূপান্তর হয়, ভোল্টেজ রূপান্তর হয় ভোল্টেজের। কোন ভোল্টেজ? এসি না ডিসি ভোল্টেজ? এসি। ট্রান্সফরমারের ডিসি কোনো কাজ করবে না। হ্যাঁ, ট্রান্সফরমার যদি ডিসি প্রয়োগ করা হয়, ইনপুটে যদি ডিসি প্রয়োগ করা হয়, আউটপুট ভোল্টেজ কত হবে? হবেই না, জিরো হবে। তো এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসে, কিন্তু ট্রান্সফরমারে ইনপুটে ডিসি প্রয়োগ করলে আউটপুট কত হবে? আউটপুট জিরো হবে। হ্যাঁ, আচ্ছা, আদর্শ ট্রান্সফরমার যেটা আমরা বলি, আদর্শ ট্রান্সফরমার এর ক্ষেত্রে আউটপুটের ভোল্টেজ বাই ইনপুটের ভোল্টেজ কার সমান? রিক্যাপ তো বলো, N2 বাই N1 না? আর এটা আবার I1 বাই I2 না? মনে আছে তো? এই যে ট্রান্সফরমার, এই একটা কয়েল, এই কথা বলো না, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। এইখানে আমরা ইনপুট প্রয়োগ করি, এসি ভোল্টেজ দেই, এটাকে আমরা ইনপুট বলি। দেখো, এসি ভোল্টেজ এইভাবে দেখানো হয়। এখানে এটাকে আমরা ইনপুট বলি, আর এখানে আউটপুটেও আমরা এসি পাবো, এটাও এসি। হ্যাঁ, এটা আউটপুট আমরা বলছি। আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছি সেটা E2, আর ইনপুট ভোল্টেজ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে E1। আর ইনপুটের কারেন্ট I1, আউটপুটের কারেন্ট হচ্ছে I2। আর এখানে নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা, ইনপুটের পাক সংখ্যা N1, আউটপুটের পাক সংখ্যা N2। মূল বিষয় তো এটাই ছিল। আর আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে, আদর্শ ট্রান্সফরমার মানে হচ্ছে আউটপুট পাওয়ার বাইরে, এখানে যে আউটপুটে যে আমরা পাওয়ার পাবো সেটা ইনপুট পাওয়ারের সমান হবে, কোনো পাওয়ার লস হবে না। কিন্তু এটা কি কখনো সম্ভব? লস, একটা ট্রান্সফরমারের প্রচুর লস আছে, শক্তি ক্ষয় প্রচুর পরিমাণ আছে, আজকে শক্তি ক্ষয়গুলো বলবো। আচ্ছা, এটা আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে পি আউট আর পি ইন সমান হয়, আর সেই জন্যই E2 বাই E1 ইকুয়াল টু N2 বাই N1 ইকুয়াল টু I1 বাই I2 হয়। আর বাস্তব ট্রান্সফরমার, বাস্তব ক্ষেত্রে কি হয়? বাস্তব ক্ষেত্রে আউটপুট পাওয়ার অবশ্যই কম হবে, ওই যে লস হয়, শক্তির ক্ষতি হয়, যা আমরা ইনপুটে প্রয়োগ করি তার থেকে আউটপুট কম হবে বাস্তব ক্ষেত্রে। এবং দক্ষতা গুণাঙ্ক পি আউট, মনে আছে তো? পি আউট বাই পি ইন ইনটু 100, এটা দিয়ে লেখা হয় পার্সেন্টেজ দিয়ে। আচ্ছা, এই দক্ষতা যদি আদর্শ ট্রান্সফরমার হয়, দক্ষতার মান কত হবে? আদর্শ মানে পি আউট আর পি ইন ইকুয়াল, তাহলে এটার মান হবে 100%। ট্রান্সফরমারের এইটুকু থিওরি আমরা জানি। তোমরা এটাকে পি আউট কে ভোল্টেজ ইনটু কারেন্টে পাওয়ার হয়, আউটপুট পাওয়ার মানে হচ্ছে E2 I2 কিন্তু, আর ইনপুট পাওয়ার হচ্ছে E1 I1। এটা দিয়েও হতে পারে কিন্তু অঙ্ক, ভোল্টেজ ইনটু কারেন্ট মানে পাওয়ার। ক্লাস 10 এ পড়ছি না P ইজ ইকুয়াল টু V ইনটু I, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ারে ওয়াট হয়, তার মানে পাওয়ার ইজ ইকুয়াল টু বিভব ইনটু কারেন্ট। তাহলে পাওয়ারের জায়গায় আউটপুট পাওয়ার মানে হচ্ছে E2 I2, আর ইনপুট পাওয়ার মানে হচ্ছে E1 I1 আমরা লিখতে পারি। আচ্ছা, ট্রান্সফরমারের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এই কটাই। ট্রান্সফরমারের গঠন সম্বন্ধে আগের বলা হয়েছিল। এখন আমরা দুটো অঙ্ক করি। 1 নম্বর, ট্রান্সফরমার অঙ্ক আসতে পারে তোমাদের, সেই জন্য আমি করাচ্ছি। সহজ অঙ্ক করাই। ধরো ইনপুট পাওয়ার মনে করো 400 ওয়াট, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ধরো 300 ভোল্ট। আউটপুট কারেন্ট কত হবে? না, অবশ্যই আদর্শ ট্রান্সফরমার, এটা আইডিয়াল মানে আদর্শ। হ্যাঁ, ইনপুট পাওয়ার দেওয়া আছে, আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, আউটপুট কারেন্ট চাই। আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার তো ইকুয়াল। ইনপুট পাওয়ার দেওয়া আছে 400, তাহলে আউটপুট পাওয়ারও তাহলে 400 ওয়াট। এবার আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, আউটপুট কারেন্ট চাই, আউটপুট পাওয়ার জানা আছে। এবার আউটপুট পাওয়ার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট।
হয়ে গেল। তাহলে আউটপুট কারেন্ট মানে I2, I2 হচ্ছে PO বাই E2, PO হচ্ছে 400 আর E2 কত 300, মানে 4/3 অ্যাম্পিয়ার। তারপরে একটা অঙ্ক তোমরা লেখো, আমি বলি। একটি ট্রান্সফরমারের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 200 এবং 300। ইনপুটে 10 ভোল্ট তড়িৎ চালক বলের একটি কোষ যুক্ত করলে আউটপুট ভোল্টেজ কত হবে? এটা পারবে কি পারবে না বলো দেখি, ট্রাই করো। হয়ে গেছে? বাবা 5 সেকেন্ড লাগলো না। কত হচ্ছে? হ্যাঁ, সবারই 15, সব 15, সব 15। কত তাহলে? হ্যাঁ, সবাই এটাই তো করছো নাকি? E2/E1 = N2/N1। E2 লিখছি উপরে, তাহলে N2 পড়ে এটা করছো, তাতে 15 আসছে সবারই? কিন্তু হয় নাই, কারোই হয় নাই। কেন হয় নাই ভালো করে খেয়াল করো। খেয়াল করছো কেন হয় নাই বলো তো? অঙ্কটা ব্যাটারি যুক্ত করা আছে কোষ, ডিসি তো, আউটপুট পাওয়ার 0, আউটপুট ভোল্টেজ, অ্যান্সার তো 0। এটা অঙ্ক করতে হয় নাকি? ইনপুটে ডিসি প্রয়োগ করা আছে, ভি আউটপুট হচ্ছে 0 এসির জন্য অ্যাপ্লিকেবল। আমি বলছি ট্রান্সফরমারে ডিসি প্রয়োগ করলে, ইনপুটে ডিসি দিলে আউটপুট 0 হয়। হ্যাঁ, তুমি এই নোটটা লিখে রাখো। ট্রান্সফরমার এর ইনপুটে ডিসি প্রয়োগ করলে আউটপুট 0 হয়। এসির তো কম্পাঙ্ক থাকে, আমরা পরে পড়বো, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। এখানে যদি 50 হার্টজ কম্পাঙ্কের তুমি এসি প্রয়োগ করো, আউটপুটেও 50 হার্টজ কম্পাঙ্কই হবে, কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এটা 1 নম্বর, তাহলে এটা 2 নম্বর। ফ্রিকোয়েন্সি ইনপুট ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি আউটপুট, মনে রাখো। যদি কখনো কম্পাঙ্ক চায়, ইনপুটের যা কম্পাঙ্ক আউটপুটের কম্পাঙ্ক সেম। অনেক সময় বলা থাকে কি ভোল্টেজ এরকম ভাবে অ্যাপ্লাই করা হলো, দেখো কোথায় জানি ছবিটা আঁকছিলাম আমি, মুছে দিয়েছি নাকি? এই তো, অনেক সময় বলে কি এখানে 220 ভোল্ট 50 হার্টজ কম্পাঙ্কের এসি প্রয়োগ করা হলো, তাহলে এইখানে কত ভোল্টেজ পাওয়া যাবে এটা চাইলো। তাহলে তুমি তো E2/E1 = N2/N1 দিয়ে তো করবেই। এবার যদি বলে আউটপুট যে ভোল্টেজটা পাওয়া যাবে তার কম্পাঙ্ক কত হবে? 85 হবে। আউটপুট ভোল্টেজের কম্পাঙ্ক বা কারেন্টের কম্পাঙ্ক ইনপুটের সমানই হয়। আচ্ছা, নেক্সট এবার একটা অঙ্ক দিচ্ছি। এটার পার্সেন্ট হচ্ছে 90%। 90% যখনই দেওয়া আছে তখন তুমি এটা কি ভাববে? আদর্শ, বাস্তব। প্রাইমারিতে ভোল্টেজ 200 ভোল্ট আর প্রাইমারির পাওয়ার, প্রাইমারি মানে 1 নাম্বার, এটা হচ্ছে 3 কিলোওয়াট। IS দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। এবার তুমি দুটো জিনিস বার করবে, এই কটা জিনিস দেওয়া আছে, IP বার করবে আর আউটপুট ভোল্টেজ বার করবে। আউটপুট মানে সেকেন্ডারি, ইনপুট মানে প্রাইমারি। ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ এটা বার করবে। দেখো এটাও নিটে আসছে। এটা 90% একটা ট্রান্সফরমারের ভিপি, প্রাইমারিতে 200 ভোল্ট দেওয়া আছে, প্রাইমারিতে পাওয়ার অ্যাপ্লাই করা আছে 3 কিলোওয়াট, তাতে সেকেন্ডারিতে কারেন্ট পাওয়া গেল 6 অ্যাম্পিয়ার,
তাহলে প্রাইমারির কারেন্ট কত আর সেকেন্ডারির ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত আর ইনপুটের কারেন্ট কত, এটা চাইছে। প্রাইমারির ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারির পাওয়ার দেওয়া আছে, প্রাইমারির কারেন্ট পাওয়া যাবে, তাই তো? ভোল্টেজ আর কারেন্ট, প্রাইমারির পাওয়ার ইকুয়াল টু প্রাইমারির ভোল্টেজ ইনটু প্রাইমারির কারেন্ট। তাহলে প্রাইমারির কারেন্ট ইকুয়াল টু প্রাইমারির পাওয়ার বাই প্রাইমারির ভোল্টেজ। প্রাইমারির পাওয়ার 3 কিলোওয়াট মানে 3000 ওয়াট বাই ভিপি। প্রাইমারির ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে 215 অ্যাম্পিয়ার। এই একটা অ্যান্সার। হ্যাঁ, এইবার সেকেন্ডারির ভোল্টেজ চাই, সেকেন্ডারির পাওয়ার লাগবে, কারণ সেকেন্ডারির কারেন্ট দেওয়া আছে। সেকেন্ডারির পাওয়ার ছাড়া সেকেন্ডারি ভোল্টেজ বার করা যাবে না। সেকেন্ডারি পাওয়ার দেখো, ইটার পার্সেন্ট কত, পি আউট বাই পি ইন ইন্টু 100, তো এটাই দেওয়া আছে কত, 90। ইনপুট পাওয়ার 3 কিলোওয়াট, তাহলে আউটপুট পাওয়ার কত হচ্ছে 90/100 ইন্টু ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার 3000 ওয়াট, তাহলে 9/10 ইন্টু 3000, তাহলে 2700 ওয়াট। 2700 ওয়াট হচ্ছে আউটপুট পাওয়ার। আউটপুট মানে কিন্তু সেকেন্ডারি, তার মানে এটা ইপিএস, এটা পিএসও বলতে পারো, সেকেন্ডারির পাওয়ার। সেকেন্ডারির ভোল্টেজ চেক, সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে, তাহলে তো হয়ে গেল এখন। সুতরাং সেকেন্ডারির কারেন্ট ইজ ইকুয়াল টু সেকেন্ডারির পাওয়ার বাই সেকেন্ডারির ভোল্টেজ। সেকেন্ডারির পাওয়ার 2700 বার করলাম না, বাই সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে বোধহয় নাকি? সেকেন্ডারি ভোল্টেজ বার করতে হবে, সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে। হ্যাঁ, উল্টা হচ্ছে, সেকেন্ডারির ভোল্টেজ বার করতে হবে, সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে। তাহলে এইখানে ভিএস, এখানে আইএস। হ্যাঁ, এটা বলা আছে 6 আইএস এর ভ্যালু। এবার কত হবে, 450 হবে এটা ভাগ করলে, 450 ভোল্ট। তাহলে সেকেন্ডারির ভোল্টেজ হলো, প্রাইমারির কারেন্ট হলো, দুটো অ্যান্সার। ট্রান্সফরমারের শক্তি ক্ষয়, এটা একটু আমাদের জানতে হবে, জাস্ট পয়েন্টগুলো একটু মনে রাখো। ট্রান্সফরমারের শক্তি ক্ষয়, শক্তি ক্ষয় হলে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার আলাদা হবে, আউটপুট পাওয়ার কম হয়। এবার শক্তি ক্ষয়গুলো কি কি কারণে হতে পারে, ইম্পর্টেন্ট 4টা কারণ, এবং এই ক্ষয়গুলো কি করে প্রতিকার করা হয় সেটা আমি একটা একটা করে বলবো। একটা হচ্ছে জুল তাপ ক্ষয়, এটা একটা কোর, এটা কোর বলে না, মজ্জা বলে না এটাকে। এখানে এটা প্রাইমারি কয়েল, আর এটা ধরো এখানে সেকেন্ডারি কয়েল থাকে, এটা সেকেন্ডারি কয়েল। এই তারগুলো তড়িৎ প্রবাহ হওয়ার জন্য এখানে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হবে মানে I²RT। এর জন্য তারগুলো রোধ থাকবে, তারগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার জন্য তাপ উৎপন্ন হবে। এই তাপটা আমাদের কোনো কাজে লাগবে? এই তাপ আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এই তাপ একটা লস হচ্ছে, শক্তি ক্ষয় হচ্ছে, আমাদের এনার্জি লস করছে, কারেন্টের বিল বাড়বে বেশি। তাহলে তাহলে জুল তাপ ক্ষয় হচ্ছে কুণ্ডলীর তারের রোধের জন্য I²RT সূত্রানুযায়ী তাপ ক্ষয় হয়, এটা জুল তাপ ক্ষয় বলে, বা এটাকে কপার লস বলে ইংরেজিতে, কপার লস। এই তারটা কিসের তৈরি হয়, কপারের, সেই জন্য অনেক সময় এটাকে কপার লসও বলে। হ্যাঁ, মনে রেখো, কপার লস বলে। আচ্ছা, এবার এর প্রতিকার, আমি সাইড দিয়ে প্রতিকার লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের করতে। এই 1 নম্বরের প্রতিকার, জুল তাপ ক্ষয় আমরা কি করে একদম শূন্য করতে পারবো না, কমাতে পারবো। যে রোধ যদি কমাতে পারি তাহলে শক্তি ক্ষয় কম হবে। তাহলে রোধ কমাতে হবে, রোধ কমাতে গেলে তার মোটা নিতে হবে না সরু নিতে হবে? মোটা তামার তারের কুণ্ডলী ব্যবহার করতে হবে। সাধারণত মোটা তার নেওয়া কিন্তু আমাদের লস মানে পয়সার দিক থেকে লস, ইকোনমিক্যালি লস হবে। সেই জন্য দুইটার মধ্যে মোটা নেওয়ার অনেক সময় দরকার হয় না। একটা প্রাইমারি কয়েল আছে, একটা সেকেন্ডারি কয়েল আছে। আচ্ছা, ভোল্টেজ যদি সেকেন্ডারি কয়েলে অনেক বেশি হয়, প্রাইমারি কয়েলের ভোল্টেজ V1, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ V2, এটার ভোল্টেজ অনেক বড়, তাহলে কারেন্ট এটার কি হবে, I2 হবে অবশ্যই অনেক কম I1 এর থেকে। ভোল্টেজ যেখানে বেশি সেখানে কারেন্ট কম,
যেখানে কারেন্ট কম সেখানে মোটা তার নেওয়ার আমার দরকার নাই। ধরো এখানে 0.5 কারেন্ট, 0.5 অ্যাম্পিয়ার সেকেন্ডারি কয়েলে, কিন্তু প্রাইমারি কয়েলে 25 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে মোটা তার আমি কোথায় নিব? প্রাইমারি কয়েলে নিব, তাহলে আমাদের পয়সাটাও বাঁচবে। দুই কুণ্ডলিতেই মোটা তার ব্যবহার না করলেও হয়, যেখানে প্রবাহ বেশি সেখানেই মোটা তার ব্যবহার করতে হবে। হ্যাঁ, যে কুণ্ডলী তুমি এখানে একটা লিখে দিতে পারো, স্টেপ আপের ক্ষেত্রে স্টেপ আপ মানে ভোল্টেজ সেকেন্ডারিতে বেশি, ভোল্টেজ কম প্রাইমারিতে, ভোল্টেজ কম মানে কারেন্ট বেশি, তাহলে স্টেপ আপের ক্ষেত্রে প্রাইমারিতে লাগাবে, আর স্টেপ ডাউনের ক্ষেত্রে সেকেন্ডারিতে লাগাবে। হ্যাঁ, তাহলে যে কুণ্ডলিতে প্রবাহ মাত্রা বেশি সাধারণত সেই কুণ্ডলীর পুরুত্ব বেশি করা হয়। 2 নম্বর লস, 2 নম্বর হচ্ছে ফ্লাক্স লিকেজ, ফ্লাক্স ক্ষয় মানে বুঝতে পারছো তো? এই যে দুটো কুণ্ডলী থাকে, যে লোহার কোরের উপর এই কুণ্ডলীগুলো থাকে, তার পেছনে থাকে, তাই তো? এইটা প্রাথমিক কুণ্ডলী দিয়ে কারেন্ট গেলে, ধরো কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে ফ্লাক্স কোন দিকে? উপর দিকে। আবার পরের মুহূর্তেই কারেন্ট আবার উল্টো দিকে, কারেন্ট উল্টো দিকে হলে আবার ফ্লাক্স তখন নিচের দিকে, কারণ এখানে এসি লাগানো আছে না। এসি মানে প্রবাহের দিক বারবার পরিবর্তন হচ্ছে, কারেন্ট কখনো এইবার হচ্ছে, এইভাবে হচ্ছে, পরের মুহূর্তে এইভাবে হচ্ছে। আমাদের দেশে সেকেন্ডে 100 বার এরকম দিক পরিবর্তন হয়, সেকেন্ডে 100 বার, তাহলে 100 বার এরকম দিক পরিবর্তন হচ্ছে, তাহলে ফ্লাক্স এখান থেকে তো ফ্লাক্স বেরোচ্ছে, বা এদিক থেকেও ফ্লাক্স বেরোচ্ছে। এই ফ্লাক্স গুলো অ্যাকচুয়ালি এখানে কাঁচা লোহার কোর বা মজ্জা ব্যবহার করা, এই ফ্লাক্স গুলো ভেতর দিয়ে গিয়ে এই সেকেন্ডারি কয়েলে আসে। আবার এবার কিছু ফ্লাক্স তো নষ্টই হবে, নষ্ট হওয়ার কথা, কিছু ফ্লাক্স তো বাইরে যাওয়ার কথাই, এটাকে ফ্লাক্স লিকেজ বলে। এবার ফ্লাক্স লিকেজ আমরা কমাতে পারি কিভাবে? এই ফ্লাক্স লিকেজ কমানোর জন্য এখানে কাঁচা লোহার মজ্জা ব্যবহার করা হয়। কেন? কাঁচা লোহার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর এর ভ্যালু অনেক বেশি, মিউ আর বেশি মানে ও ফ্লাক্স কেটে নিয়ে আসবে বেশি, লিকেজ কম হবে। তাহলে ফ্লাক্স লিকেজ এর প্রতিকার কি? কাঁচা লোহার মজ্জা ব্যবহার করা হয়। এর প্রতিকার কাঁচা লোহার মজ্জা ব্যবহার করা হয় যার মিউ আর অনেক বেশি। তাহলে ফ্লাক্স লিকেজ প্রতিকার 100% হবে না, কমানো হচ্ছে কথা আমাদের, এনার্জি লস যেন কম হয় আমাদের। নম্বর 3 নম্বর ক্ষতি যেটা, এটাকে বলি আমরা হিস্টেরেসিস লস, হিস্টেরেসিস ক্ষয়। আচ্ছা, এটার কারণটা একটু লিখে দেব। আগে হিস্টেরেসিস লসটা বোঝো, কেন হিস্টেরেসিস লস হচ্ছে। এই যে লোহার মজ্জা ব্যবহার করা হচ্ছে, আমি এসি যখন প্রয়োগ করছি এবং এসির মান বারবার পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে, তাহলে এই লোহা ম্যাগনেটাইজ বা চুম্বকিত করা হবে না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যাচ্ছে, তাহলে এটা চুম্বকিত হচ্ছে। এবার দেখো চুম্বকিত হচ্ছে, আবার যখন কারেন্ট উল্টো দিকে যাচ্ছে তখন বিচুম্বকিত হচ্ছে, তাহলে একবার চুম্বকিত হয়, একবার বিচুম্বকিত হয়। এসি কারেন্ট দেওয়ার জন্য, প্রবাহ মাত্রার পরিবর্তনের জন্য, এই চুম্বকন আর বিচুম্বকনের জন্যই যে লসটা হয় সেটাকেই বলা হয় হিস্টেরেসিস লস। এর আগে পড়ানো হয়েছে হিস্টেরেসিস লস কার উপর ডিপেন্ড করে? বিএইচ গ্রাফ যদি হয়, বিএইচ গ্রাফ কেমন হয় মনে আছে তোমাদের? হিস্টেরেসিস গ্রাফটা এরকম ছিল না, হিস্টেরেসিস গ্রাফটা? আচ্ছা, হিস্টেরেসিস গ্রাফের যে ক্ষেত্রফলটা হয়, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমরা বলি হিস্টেরেসিস লস। একবার চুম্বকিত একবার বিচুম্বকিত করলে এতখানি শক্তি লস হয়, মানে এর ক্ষেত্রফল দিয়ে শক্তির বিচার করা হবে। চুম্বকিত আর বিচুম্বিত হলে এতখানি শক্তি ক্ষয় হয়। তুমি তাহলে মনে রাখো, এই শক্তি ক্ষয়টা নির্ভর করে এই গ্রাফের ক্ষেত্রফলের উপর। এবার 2 রকম পদার্থ আছে, কিছু পদার্থ আছে যার ক্ষেত্রে এই গ্রাফটা অনেক বড় হয়, মনে আছে তো? আর যার ক্ষেত্রে গ্রাফটা ছোট, মানে ছোট ক্ষেত্রফল। কার ক্ষেত্রে ছোট ক্ষেত্রফল, কার ক্ষেত্রে বড় ক্ষেত্রফল হয়? কাঁচা লোহার ক্ষেত্রে কম ক্ষেত্রফল হয়, আর শক্ত মানে হার্ড মেটাল, কোবাল্ট, স্টিল, তাদের ক্ষেত্রে এই গ্রাফের ক্ষেত্রফল অনেক বেশি হয়। তাহলে আমি কি ধরনের পদার্থ ব্যবহার করব? কাঁচা লোহা ব্যবহার করব নাকি স্টিল ব্যবহার করব? কাঁচা লোহা ব্যবহার করব, এখানে শক্তি ক্ষয় কম হবে। তাহলে হিস্টেরেসিস লসের কারণটা কি? মজ্জা চুম্বকিত ও
বিচুম্বকিত হওয়ার জন্য যে শক্তি ক্ষয় হয় তাকে হিস্টেরেসিস ক্ষয় বলে, যার মান BH লুপের ক্ষেত্রফল দ্বারা নির্ধারিত হয়। এবার রিমেডি, কাঁচা লোহার BH লুপের ক্ষেত্রফল কম, সেজন্য কাঁচা লোহা ব্যবহার করে হিস্টেরেসিস লস কমানো যায়। গেল কত নম্বর হলো? এটা 3 নম্বর না? এবার আরেকটা লস। হ্যাঁ, আমি তো ওইভাবে লিখছি, দেখো প্রতিকারটা এই পাশে, লস গুলো এই পাশে দিচ্ছি। আমি প্রথমেই বলছিলাম লস গুলো এই পাশে, এই লসের প্রতিকার। হ্যাঁ, এবার 4 নম্বর আরেকটা লস। এই লসটার নাম হচ্ছে ঘূর্ণি প্রবাহ লস, ঘূর্ণি প্রবাহ ক্ষয়। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা মেটালিক একটা বডি রাখা হয়, মেটালিক বডি, আমি কিন্তু তার বলি নাই, ত্রিমাত্রিক একটা মেটালিক বডি বা দ্বিমাত্রিক হলেও হবে, একটা শীটও হতে পারে, যদি রাখা হয় তাহলে এর মধ্যে অনেক প্রবাহ সৃষ্টি হয়, কনসেন্ট্রিক কতগুলো লুপে প্রবাহ হয়। এই প্রবাহটাকে আমরা বলি ঘূর্ণি প্রবাহ। এবং এই প্রবাহটা আমাদের বাইরের কোনো কাজে লাগে না, অযথা তাপ উৎপন্ন করবে এই ঘূর্ণি প্রবাহের জন্য। এই তাপটা অবশ্যই এনার্জি লস করছে। তাহলে এটার কারণ হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের কারণে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয়। কার মধ্যে? অবশ্যই লোহার কোরের মধ্যে। ফলে I²RT সূত্রানুযায়ী তাপ ক্ষয় হয়। এবার ট্রান্সফরমারে কি করে ঘূর্ণি প্রবাহ যাতে কম হয় এই ব্যবস্থা করা হয়। আগের দিন ট্রান্সফরমার পড়াতে গিয়ে ছবিটা কেমন আঁকলাম বলো তো? শুধু বাক্সের মতোই কি করছিলাম? আচ্ছা আচ্ছা, দেখো আমি এইটাকে ত্রিমাত্রিক শেপ দিছিলাম না, মনে আছে? ত্রিমাত্রিক শেপ দিলাম, আর এইগুলো এক একটা পাত বলছিলাম না? এই যে পাত নেওয়ার কারণ এখন বোঝা যাচ্ছে, ঘূর্ণি প্রবাহ বন্ধ করা। এই পাতগুলো কেমন? মোটা শীট না নিয়ে, মোটা এরকম না নিয়ে পাতলা পাতলা পাত দিয়ে শীট তৈরি করা হবে, মোটা শীট তৈরি করা হবে। পাতলা এরকম একটা পাত দিব, তার উপরে ইনসুলেটিং পেস্ট লাগাবো, আরেকটা পাত রাখবো, তার উপর আবার ইনসুলেটিং পেস্ট লাগাবো, আরেকটা পাত রাখবো। এই করে করে লোহার মজ্জা আমাদের মোটা লাগবে, লোহার মজ্জাও তৈরি হলো মোটা, আর এখানে ঘূর্ণি প্রবাহকে কমানো হলো। ঘূর্ণি প্রবাহ, হ্যাঁ, এখন এই যে এইখান থেকে প্রবাহ তো এই পাশে যেতে পারবে না, রোধ বাড়িয়ে দেওয়া হলো মেটালের মধ্যে। এখান থেকে প্রবাহ সামনের দিকের পাতের থেকে তো প্রবাহ দিকে যেতে পারবে না, তাহলে পথটা অনেক কম। তো ঘূর্ণি প্রবাহের মানই এখানে কমে দেওয়া হলো, নাহলে গোটা মেটাল জুড়ে ঘূর্ণি প্রবাহ হতো। তাহলে ঘূর্ণি প্রবাহ কমানো হচ্ছে কি করে? ল্যামিনেটেড কতগুলো পাত দিয়ে লোহার মজ্জা তৈরি করা হয়। এটাই হচ্ছে রিমেডি, মানে কি করে কমানো যায় ঘূর্ণি প্রবাহ। ল্যামিনেশন করা, অন্তরক পদার্থের আবরণ দেওয়া, ল্যামিনেটেড বহু সংখ্যক পাত দিয়ে, বহু সংখ্যক পাত দিয়ে লোহার মজ্জা তৈরি করা হয়, তাতে ঘূর্ণি প্রবাহের দরুন ক্ষয় কম হয়। বাস। আচ্ছা, ঘূর্ণি প্রবাহ লস আর হিস্টেরেসিস লস, এই দুইটাকে একসঙ্গে বলে আয়রন লস। মনে রাখো, আয়রনের মধ্যে কোনটা হচ্ছে? হিস্টেরেসিসটা। ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ হয়, চুম্বকিত হয় বিচুম্বকিত হয়, এটা কার মধ্যে হচ্ছে? আয়রনের মধ্যে হচ্ছে। আর ঘূর্ণি প্রবাহটাও কিসের জন্য হচ্ছে? আয়রন মজ্জার জন্য মধ্যেই হচ্ছে। হ্যাঁ, সেই জন্য ঘূর্ণি প্রবাহ লস আর হিস্টেরেসিস লস এই দুটোকে আয়রন লস বলে। আর প্রথমে যে তাপ উৎপন্ন হয় এটাকে বলে কপার লস। আয়রন লস কোনটা? শেষের দুটো মিলে আয়রন লস। এখানে লিখে দিই নোট, হিস্টেরেসিস ও ঘূর্ণি প্রবাহ জনিত শক্তি ক্ষয়কে আয়রন লস বলে।
তাহলে হিস্টেরিসিস ও ঘূর্ণি প্রবাহ জনিত যে লস সেটাকে বলি আমরা আয়রন লস। আর তামার তার ব্যবহার করার জন্য যে তাপ উৎপন্ন হয় সেখানে আমরা বলি কপার লস। এই তোমাদের ট্রান্সফরমার, এর বাইরে আর কিছু আসার নাই। হ্যাঁ, ট্রান্সফরমার হলো। এরপর ঘূর্ণি প্রবাহটা একটু পড়তে হবে। ঘূর্ণি প্রবাহ কাকে বলে, কি করে সৃষ্টি হচ্ছে? ঘূর্ণি প্রবাহ এটাকে না ইংরেজিতে এডি কারেন্ট বলে, এডি কারেন্ট বা ফোকাল কারেন্ট বলে। ফোকাল এডি মানে জানো, ইংরেজি ওয়ার্ড এডি, জলের পাক চেনো? খরস্রোতা নদীতে জলের পাক তৈরি হয়, ঘূর্ণি তৈরি হয়, ওইটারই ইংরেজি বলে হচ্ছে এডি। ওয়াশিং মেশিনের মধ্যে জলের প্রবাহ হয়, এরকম ঘূর্ণি পাক তৈরি হয়, ওর মধ্যেও এডি তৈরি হয়, সেই জন্য এটাকে এডি কারেন্ট নাম দেওয়া হচ্ছে। ঘূর্ণি হয়, পাক হয়, অনেক কনসেন্ট্রিক লুপে প্রবাহ হয়, সেটাকেই আমরা অ্যাকচুয়ালি এডি কারেন্ট বলি। আর ফোকাল কারেন্ট বলা হয় কারণ হচ্ছে ফোকাল বলে একজন সায়েন্টিস্ট এই এডি কারেন্টের প্রথম ধারণা দিয়েছিলেন, সেই জন্য ফোকাল কারেন্ট বলে। ধরো এটা একটা মেটালিক পাথ, নট লুপ। লুপ হলে এর মধ্যে একটা প্রবাহ হয়, আমরা জানি, যদি চৌম্বকক্ষেত্রের পরিবর্তন করা হয়। আচ্ছা, আগে লুপ ভাবো তো, এটা একটা লুপ, ধাতব পদার্থের আমি চৌম্বকক্ষেত্রের মধ্যে বাড়াচ্ছি, এই কারেন্ট দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেবে না ক্লকওয়াইজ কারেন্ট দেবে? বলো, এটা বাড়াচ্ছি ভেতর দিকে, ও বাইরের দিকে দেবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেবে। তাহলে এবং কারেন্ট একটা পথেই কারেন্টটা হচ্ছে, যেহেতু এটা তার। এইবার তুমি ধরে নাও এটা তার না, একটা ধাতব একটা পাত পুরা। এখন দেখো তো চৌম্বকক্ষেত্র যদি বৃদ্ধি করি, কারেন্ট তৈরি হচ্ছে কেন? ইলেকট্রনের মোশনের জন্যই তো তৈরি হয়। ইলেকট্রন এই দিকে গেলে কারেন্ট এই দিকে হয়, আমরা জানি। তার ধাতব পাতের মধ্যেও তো প্রচুর ইলেকট্রন আছে, এই প্রচুর ইলেকট্রন গুলো আবার এইরকম একটা পথে মুভ করতে শুরু করে। একটা পথ না, বহু সংখ্যক এরকম পথে মুভ করতে থাকবে এই দিকটায়। তার মানে এই দিকটায় কারেন্ট পাওয়া যাবে যদি আমি বি ইনক্রিজ করি। ধাতব পাত আছে, এখানে প্রচুর ইলেকট্রন আছে, এই জন্য সমকেন্দ্রিক কতগুলো পথে তড়িৎ প্রবাহ দিবে। এই ধরনের প্রবাহকে বলি, যেহেতু এটা জলের মধ্যে পাকের মতো, নদীতে যে পাক সৃষ্টি হয়, ঘূর্ণি সৃষ্টি হয় পাকের মতো, সেই জন্য এটাকে নাম হচ্ছে ঘূর্ণি প্রবাহ। তাহলে এটার কারণ কি? তৈরি হওয়ার কারণ তাহলে ফ্যারাডে ল, লেন্স ল, এটাও একটা তড়িৎ চুম্বকীয় আবেশ। এটা একটা স্পেশাল টাইপের তড়িৎ চুম্বকীয় আবেশ। তার না হয়ে যদি মেটালিক একটা বডি হয়, 3 ডাইমেনশনাল বডি বা 2 ডাইমেনশনাল পাথ, এর মধ্যে অনেক কনসেন্ট্রিক লুপে, সমকেন্দ্রিক লুপে প্রবাহ চলতে থাকে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণে। হ্যাঁ, অবশ্যই বি যদি চেঞ্জ হয়, তাহলে এই কারেন্ট কোনো কাজেও লাগে না, মেটালটা হিট করে, তার জন্য এনার্জি লস হয়। এই প্রবাহটাকে আমরা বলি ঘূর্ণি প্রবাহ। আর এই ঘূর্ণি প্রবাহের আবিষ্কারক হচ্ছে ফোকাল, সেই জন্য এটাকে ফোকাল কারেন্ট বলে। আর ঘূর্ণির ইংরেজি নাম হচ্ছে এডি, সেই জন্য এটাকে বলা হয় এডি কারেন্ট। এবার এডি কারেন্ট ক্ষতিকারক না আমাদের লাভজনক? শোনো, এডি কারেন্ট ক্ষতিকারক, তাপ উৎপন্ন হবে, এনার্জি ওয়েস্ট হবে, কিন্তু এইটাকেও আমাদের বিজ্ঞানীরা ব্যবহার করতে শেখালেন আমাদের। যেখানে নাকি তাপ লাগবে সেখানে তো ক্ষতিকারক না, যেখানে তাপ লাগবে না সেখানে ক্ষতি। এবার কিছু কিছু জায়গায় তো আমাদের তাপ শক্তি লাগে, কোনো কিছু রান্না করতে গিয়ে তাপ শক্তি লাগে না, তাহলে এডি কারেন্টকে আমি রান্নার কাজে ব্যবহার করতে পারবো না? ইন্ডাকশন ওভেনে তাহলে এডি কারেন্ট ব্যবহার করা হচ্ছে, তাহলে এডি কারেন্ট লস বটে, এই কারেন্টটা লস করে, কিন্তু আমাদের সায়েন্টিস্টরা এটাকে আবার লসটাকেও লাভজনক কাজে ব্যবহার করতে আমাদের শেখালেন। না, ইস্ত্রিতে রোধের জন্য, ওটা ইন্ডাকশন হয় না, ওটা রোধ। বুঝতে পারছো এডি কারেন্টের ব্যাপার? তাহলে এডি কারেন্ট কাকে বলে সবার আগে লেখো, ছোট্ট একটা পয়েন্ট, খুব বড় করে পড়বো না। এডি কারেন্ট কাকে বলে, এটার ব্যবহার লেখো। কোনো ধাতব 2D বা 3D পাত বা অংশে ফ্লাক্স পরিবর্তন হলে ওই বস্তুর মধ্যে বহু সংখ্যক সমকেন্দ্রিক পথে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, একে ঘূর্ণি প্রবাহ বলে। তাহলে একটা মেটালিক বডির মধ্যে, নট তার নিলে সেটা আমরা এডি কারেন্ট বলবো না, তবে মেটালিক বডির মধ্যে, সেটা 2D হতে পারে 3D হতে পারে, যদি আমরা
চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটায়, ওই মেটালিক বডির মধ্যে কারেন্ট উৎপন্ন হয় এবং সমকৌণিক পথে কতগুলো কারেন্ট হয় সেই কারেন্টটাকে আমরা বলছি এডি কারেন্ট। মনে করো একটা ধাতব চাকতি, এখানে বি যদি তুমি ইনক্রিজ করো, আবিষ্ট প্রবাহ হবে অনেক সমকেন্দ্রিক পথ, তুমি দিয়ে দাও কতগুলো পথ, এটা জলে ঘূর্ণির মতো। আচ্ছা, এবার কয়েকটা নোট লেখো ইম্পর্টেন্ট। এই প্রবাহ পরিমাপ করা যায় না। নম্বর 2, আবিষ্কারক ফোকাল্ট। নম্বর 3, চুম্বক ক্ষেত্রের সঙ্গে ঘূর্ণি প্রবাহের তল কিভাবে আছে দেখো তো। প্রবাহের তল লম্বভাবে থাকে। এই প্রবাহের দরুন আবিষ্কারক, আবিষ্কারক যে আবিষ্কার করেন আর কি, তার কথা লিখছিলাম এখানে, আবিষ্কারক। হ্যাঁ, এই প্রবাহের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। শুনতে মনে হয় লস, যেখানে প্রয়োজন নাই সেখানে লস, সেখানে তাহলে ঘূর্ণি প্রবাহকে কমাতে হবে। কি করে কমায় জানো তো? একটু আগে ট্রান্সফরমার আমরা বললাম কি করে কমায়। ঘূর্ণি প্রভাব কমানোর উপায় দুটা উপায়। একটা হচ্ছে 1 নম্বর, এটা আচ্ছা ইংরেজিতে স্লটেড বলে একটা কথা আছে। স্লট করা মানে হচ্ছে এটাকে না, এই যে এরকম মোটা এরকম পাত না নিয়ে আমরা করি কি, আমরা যদি পাতটাকে এরকম ভাবে কেটে কেটে তৈরি করি, দেখো বিষয়টা এরকম কেটে কেটে তৈরি করি, একটু গ্যাপ গ্যাপ দিয়ে আবার কেটে কেটে চিরুনির মতো, তাহলে ঘূর্ণি প্রবাহ কম হবে। এখানে প্রবাহের পথ বাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রবাহের পথটা একদম এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে প্রবাহ কমপ্লিট হবে। তার ফলে রোধ অনেক বেশি হবে, রোধ অনেক বেশি হওয়া মানে এখানে ঘূর্ণি প্রবাহের মান অনেক কম হবে। তাহলে স্লটেড প্লেট ব্যবহার করা হয়, অথবা ল্যামিনেটেড পাত কতগুলি জোড়া দিয়ে দিয়ে ব্যবহার করা হয়। দুইটা পদ্ধতি আছে ঘূর্ণি প্রবাহ কমানোর, বুঝতে পারছো? ট্রান্সফরমারের ক্ষেত্রে এই জিনিসটা করা হয় স্লটেড, তাহলে স্লটেড পাত ব্যবহার করা হয়, এইটা হচ্ছে স্লটেড পাত। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে ল্যামিনেটেড, অনেকগুলি পাত দিয়ে, ল্যামিনেটেড অনেক পাত ব্যবহার করে মোটা কাঁচা লোহার শীট তৈরি করা হয়। তাহলে ঘূর্ণি প্রবাহ কমানোর উপায়। এবার ঘূর্ণি প্রবাহের কাজে লাগানো, ইন্ডাকশন ওভেন, তাই না? ইন্ডাকশন ওভেনে কাজে লাগানো হচ্ছে, আরো আছে দেখো কোথায় কোথায়। যে চৌম্বক ক্ষেত্রের কারণে ঘূর্ণি প্রবাহ এখানে সৃষ্টি হচ্ছে, এই ঘূর্ণি প্রবাহ আবার চৌম্বক ক্ষেত্রটাকে বাধা দেবে না? চৌম্বক ক্ষেত্রে আমি বাড়াচ্ছি, এই বৃদ্ধিটাকে বাধা দেয়, বুঝতে পারছো? এই বিষয়টাকেও কাজে লাগানো হয়, মানে চৌম্বক ফ্লাক্স পরিবর্তনকে বাধা দেয় এই প্রবাহটা। ধরো আমি একটা চুম্বককে, এখানে ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হওয়ার কারণ কি? চুম্বককে নিয়ে যাওয়া সামনের দিকে, উত্তর মেরুকে নিয়ে যাচ্ছি, তার মানে বি এইদিকে বাড়ছে, তাহলে উত্তর মেরুকে নিয়ে যাচ্ছে, এই উত্তর মেরুকে নিয়ে যাচ্ছে, ঘূর্ণি প্রবাহ হচ্ছে। আবার ঘূর্ণি প্রবাহ যখন হচ্ছে উত্তর মেরুকে নিতে বাধা দেবে না? তাহলে আমি যদি একটা গতিবেগে এটা সরানোর চেষ্টা করি, এটা তাহলে মন্দীভূত হবে কিনা? মন্দীভূত হবে, বাধা দিবে তো, বল প্রয়োগ করবে। এই মন্দীভূতটাকেও কাজে লাগানো হয় ট্রেনের ব্রেকের কাজে, ইলেকট্রিক ট্রেনের ব্রেকের কাজে এটা ব্যবহার করা হয়। তড়িৎ চুম্বক থাকবে ট্রেনের মধ্যে, লাইনের মধ্যে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে, এই ঘূর্ণি প্রবাহ কি করবে? ওটাকে বাধা দেবে, চাকাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করছে তো। এবার তাহলে ঘূর্ণি প্রবাহের ব্যবহার দেখো, ঘূর্ণি প্রবাহের ব্যবহার। 1 নম্বর ইন্ডাকশন ওভেন, আবেশ কুকার, ইন্ডাকশন ওভেন। আচ্ছা তুমি ইংরেজি নাম লেখো তো, ইন্ডাকশন ওভেন, তাই তো বলো তোমরা। নম্বর 2, ধাতু গলানোর কাজে লৌহ ইস্পাত কারখানা, যেখানে ধাতু গলাতে হয়, অন্য শেপ তৈরি করতে হয়, সেখানেও এই ঘূর্ণি প্রবাহ কাজে লাগিয়ে ধাতুকে গলানো হয়। আবেশ চুল্লি, হ্যাঁ, ইন্ডাকশন ফার্নেস বলে, ইন্ডাকশন ফার্নেস ওই যে চুল্লি, কারখানায় ব্যবহার করা হয়, এটা কারখানায় লোহা গলানোর কাজে। ট্রেনের ইলেকট্রিক ব্রেক গতিরোধ করে, অ্যাকচুয়ালি গতিরোধই করে। নম্বর 4, গাড়ির স্পিডোমিটার। তারপরে 5 নম্বর, বাড়িতে আমরা বৈদ্যুতিক যে মিটার, আরে যেটার বিল দেখে,
বৈদ্যুতিক মিটার, বাড়ির বৈদ্যুতিক মিটার। আগে না ও বৈদ্যুতিক মিটারের মধ্যে একটা চাকা ঘুরতো, এখন তো ইলেকট্রনিক হয়ে গেছে, ওই চাকা ঘোরানো হতো ঘূর্ণপ্রভার মাধ্যমে। বাড়ির বৈদ্যুতিক মিটার, ব্যাস ব্যাস, ঘূর্ণি প্রবাহের ব্যবহার। এই গেল তোমাদের তড়িৎ চুম্বকের আবেশ চ্যাপ্টার টোটালটা। আর এখানে ট্রান্সফরমার যেটা পড়ানো হলো সেটা এসির পরেও পড়ানো হয়, আমি আগেই শেষ করে দিলাম, এরপরে এসি স্টার্ট হবে।